আসসালামু আলাইকুম। বলছিলাম যোগ্য এবং অযোগ্য এই দুটি শব্দ নিয়ে সরকারি কিংবা বেসরকারি যে কোনো অফিসে আপনার কর্মকর্তা লেভেলের যারা তাদের নিয়ে বলছি আমি। আমরা ওখানে দুই ধরনের লোক পাব। এক, যোগ্য লোক, দুই, অযোগ্য লোক। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যোগ্য লোক থেকেও সার্ভিস পাবেন না, আবার অযোগ্য লোক থেকে তো আপনি সার্ভিস পাবেন না সেটা তো নিশ্চিত, কিন্তু আপনি যোগ্য লোক থেকেও সার্ভিস পাবেন না। এখন অযোগ্য লোক কীভাবে এই চেয়ারে চলে আসলো সেটি খুব সহজে বলা যায় যে ঘুষ বাণিজ্য করে, ঘুষ দিয়ে যারা চেয়ার দখল করে, যারা চেয়ার পেতে চায় তারা চেয়ারে চলে আসে। এই অযোগ্য লোক থেকে আপনি তো সার্ভিস পাবেন না। আর যোগ্য যে লোকটি তার যোগ্যতার স্বাক্ষর রেখে চেয়ারে আসছে, কিন্তু সে আপনাকে সার্ভিস দিচ্ছে না, সেখানেও আপনি সার্ভিস পাচ্ছেন না। অর্থাৎ তার ব্যক্তিগত স্বার্থ হতে পারে, তার যে কোনো তার কারণ হতে পারে, এই কারণে সে আপনাকে সার্ভিস দেবে না। এটা তার একান্তই নিজস্ব ব্যাপার। এখন আমি উদাহরণ হিসেবে এই জিনিসগুলো একটু চিহ্নিত করার চেষ্টা করব যে আপনি যোগ্য লোক থেকে কিভাবে সার্ভিস পাচ্ছেন না এবং অযোগ্য লোক থেকে কিভাবে আপনি সার্ভিস পাচ্ছেন না। আমি উদাহরণ দিয়ে বলি। কয়েকদিন আগে উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন পেশেন্ট গেছে চিকিৎসা করার জন্য। ডক্টর দেখে বলল যে এক্সরেটা করেন। এক্সরে করার জন্য উনি এক্সরে কক্ষে গেল। এক্সরে কক্ষে গিয়ে দেখা গেল যে ওখানে সুন্দর একটি নতুন ডিজিটাল এক্সরে মেশিন ইনস্টল করা আছে, বাট যে রুমের মধ্যে এই মেশিনটি ইনস্টল করা আছে ওই রুমটা কিন্তু সেভাবে তৈরি করা হয়নি। অর্থাৎ এই নতুন মেশিনটি যে রুমটা ডিমান্ড করে এই প্রিপারেশনটা রুমের মধ্যে নেই। হ্যাঁ, ওখানে এয়ার কন্ডিশনার বসানো হয়েছে, এবং এয়ার কন্ডিশনার যে বসানো হয়েছে, এয়ার কন্ডিশনারের যে আপনার ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাসটা যাতে লিক করতে না পারে, দরজাগুলো জানালাগুলো যেভাবে প্রিপারেশন দেওয়া দরকার সেভাবে তৈরি করা হয় নাই, সেভাবে রেডি করা হয় নাই। অর্থাৎ সরকার থেকে মালামাল চাওয়া হয়েছে, রিকুইজিশন দেওয়া হয়েছে, সরকার মালামাল দিয়েছে, সরকার টেকনিশিয়ান দিয়েছে সেটা ফিটিংস করার জন্য। ওখানে যিনি তত্ত্বাবধায়ক, ওখানে যিনি এইসব যিনি রক্ষকের ভূমিকায় আছেন, তিনি তার মতো করে এগুলো তদারকি করছেন, কাজ করছেন, বাস যার কারণে আপনি প্রপার ওখানে জিনিসটি সেভাবে দেখতে পাচ্ছেন না। আমি বলছিলাম যে যোগ্য লোক কীভাবে সার্ভিস দিচ্ছে না। তো এক্সরে কক্ষে যখন পেশেন্ট গেল, পেশেন্টকে বলা হলো যে এক্সরেটি করতে 200 টাকা লাগবে। উনি বলল ঠিক আছে 200 টাকা নেন, বাট রিসিট দেন। উনি বলছে, অপারেটর বলল যে রিসিট দেওয়া হবে না। কেন রিসিট দেওয়া হবে না? বললো যে আমাকে রিসিট বই সরবরাহ করা হয়নি অফিস থেকে। তাহলে তুমি টাকা কীভাবে নিচ্ছ? আমি টাকা এইভাবেই নিচ্ছি, প্রত্যেকে এইভাবেই দিচ্ছে। বাট ও পেশেন্ট তো টাকা দেবে না। পেশেন্ট সোজা উপজেলা হেলথ অফিসার, যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তার কাছে গেল। গিয়ে বলল যে এক্সরে করতে বলা হলো, ডক্টর পরামর্শ দিল, কিন্তু আপনার এক্সরে টেকনিশিয়ান কোনো রিসিট দিচ্ছে না টাকা নিয়ে। তখন স্বাস্থ্য কর্মকর্তা জবাব দিল যে রিসিট বুক শেষ হয়ে গেছে, যার কারণে রিসিট বই দেওয়া হচ্ছে না, বাট রেজিস্ট্রি বইতে লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে অপারেটরকে। আচ্ছা, ওখান থেকে আবার সে চলে আসলো, অপারেটরকে বলল যে রেজিস্ট্রি বুকে আপনি টাকা নিচ্ছেন যে এটা লিপিবদ্ধ করেন। ওখানে রেজিস্ট্রি বুক আসলে নাই, লিপিবদ্ধ করবে কোথায়? যা হোক, যখন বোঝা গেল যে ওখানে ওই যে যোগ্য লোক চেয়ারে এসে বসছে কিন্তু আপনাকে সার্ভিস দেবে না তার নিজস্ব স্বার্থে, সে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য সে আপনাকে প্রপার সার্ভিস দেবে না এবং এভাবে করে রাখছে। তারপর এক্সরে হলো,
এক্স রে করার পর এক্স রে ফিল্মটা খুবই সেন্সিটিভ একটি জিনিস, একটা প্যাকেটের মধ্যে করেও তাকে সরবরাহ করা হচ্ছে না, জাস্ট এমনি খালি হাতে সেটা দেওয়া হচ্ছে। এরপর যখন জিজ্ঞেস করা হলো রিপোর্ট, বলে যে না, এখানেতে রিপোর্ট করা হয় না, কোনো রেডিওলজিস্ট এখানে নেই। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো অপারেটরকে, এই মেশিনটা কি ইন্টারনেটের সাথে সংযুক্ত নেই? আছে। তো শহর থেকে কোনো রেডিওলজিস্ট ট্যাগ করা হয়নি যে রিপোর্টটা করার জন্য। এটা তো সিম্পল একটা ম্যাটার, জাস্ট এটা ওই ডক্টরকে পাঠিয়ে দেবেন ইমেল করে, হোয়াটসঅ্যাপে যেভাবেই পাঠানো হোক পাঠিয়ে দেবেন, তারপর উনি রিপোর্ট করে সেটাই দিয়ে দেবে। সিম্পল একটা ম্যাটার। কেন ওখান থেকে তো ডক্টর এসে যদি এখানে চিকিৎসা করতে পারে, ওখানে একটা ইমেজ সেন্ড করে কি রিপোর্ট করা যাচ্ছে না? না, সেরকম কোনো নিয়ম নাই। তারপর কি করলো, উনি চলে আসলো, এক্স রে ফিল্মটা জাস্ট 2 আঙ্গুলে ধরে হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসলো। এ কথাটা এই জন্য বললাম যে একজন এমবিবিএস ডক্টর, সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে বিসিএস পাশ করছে, তারপর সে অ্যাজ এ এমবিবিএস ডক্টর হিসেবে প্রবেশনারি ডক্টর হিসেবে প্রবেশ করছে। তারপর সে আস্তে আস্তে ওখানে স্বাস্থ্য কর্মকর্তা হয়েছে। এখন সে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদ দখল করে আছে, কিন্তু সে যোগ্য লোক, বাট আপনাকে সার্ভিস দিচ্ছে না তার ব্যক্তিগত স্বার্থে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত সে। 2 নম্বর আসি, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে কথাগুলো বলতেছি বাস্তবতার সাথে যাতে মিলে। পার্শ্ববর্তী স্কুল, নামকরা স্কুল, আমরাও পড়েছি ওখানে, উচ্চ মাধ্যমিক স্কুল। দীর্ঘদিন যাবৎ খেয়াল করে দেখলাম যে ওই স্কুলে যে জাতীয় পতাকাটা টাঙ্গানো হচ্ছে, জাতীয় পতাকাটা টাঙ্গানো হচ্ছে জাতীয় পতাকা রাষ্ট্রকে সম্মান করার জন্য, কিন্তু জাতীয় পতাকারই অবমাননা হচ্ছে। জাতীয় পতাকার একটি নির্দিষ্ট আইন আছে, ল আছে, ওটা মেনে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করতে হয় এবং নামাতে হয় এবং আনুষঙ্গিক বিষয়গুলো দেখতে হয়। দেখলাম এখানে জাতীয় পতাকার অমর্যাদা করা হচ্ছে। তো এই যে জাতীয় পতাকার অমর্যাদা করা হচ্ছে, এটি কিন্তু আসলে এই মর্যাদাটা দেওয়ার জন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্টের দরকার নেই, কোনো অবকাঠামোগত কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র একটু সদিচ্ছা দরকার, যোগ্যতার দরকার। তারপর হেডমাস্টারের হোয়াটসঅ্যাপে নক করা হলো, মেসেজ দেওয়া হলো, উনি মেসেজ সিন করলো, কোনো ব্যবস্থা নেয়নি। এরপর একজন সিনিয়র শিক্ষককে বলা হলো, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আপনারাই ভাবুন, যেই স্কুলের হেডমাস্টার, কোনো পয়সা খরচ হয় না, কোনো নির্দিষ্ট অবকাঠামো দরকার নাই, শুধুমাত্র নিজের সদিচ্ছা দিয়ে একটি পতাকাকে সমুন্নত রাখতে পারে না, সে কিভাবে স্কুল চালাবে? আচ্ছা, একইভাবে আবার আসি একটা এডুকেশন সেন্টার নিয়ে। ওই এডুকেশন সেন্টারে অনেকগুলো বেবি পড়াশোনা করছে, অতিরিক্ত পড়াশোনা করছে, আপনার অতিরিক্ত সংখ্যক স্টুডেন্ট, যেখানে বসতে পারবে ওই আপনার নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত যদি বলি বা 3 যদি বলি, সেখানে বসতে পারবে আপনার একটা রুমের মধ্যে 20 থেকে 30 জন বা 35 জন, কিন্তু সেখানে ভর্তি করা হয়েছে আপনার 70 থেকে 80 জন। কেন ভর্তি করাইছে, কী কারণে ভর্তি করাইছে, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ, ওইদিকে যাচ্ছি না। তো ওখানে এই যে বেবি ইনস্টিটিউশনে ভর্তি করানো হচ্ছে, এই যে ছোট ছোট 5 বছর থেকে 7 বছর পর্যন্ত বেবিগুলো, তাদের অনেকগুলো কেয়ারিং নিতে হয়, অনেক যত্ন করতে হয়। তার মধ্যে প্রধান একটি যত্ন হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি হচ্ছে যে মেইন শর্ত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমি যেমন দেখছি, অন্যরাও যেমন দেখছে, ইনস্টিটিউশন প্রধানও তেমন দেখছে। আমার নাকে যদি গন্ধ আসে, তাহলে ইনস্টিটিউশন প্রধানের নাকে কি গন্ধ যায় না? টিচারের নাকে কিংবা ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছে তাদের নাকে কি গন্ধ যায় না? তারা কি নাকে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছে তাদের নাকেটা? তাহলে শুধুমাত্র এক্সটার্নাল ব্যাপারটা, যেটি আমরা এক্সটার্নাল লোক, আমরা বাহ্যিক লোক, বাহ্যিক যেটা দেখতেছি সেটা বলছি, নীতি নির্ধারণী ব্যাপারগুলো সেটা আলাদা ব্যাপার, সেখানে অনেকগুলো প্রবলেম থাকতে পারে, ওগুলো আমরা বলছিও না, দরকারও নেই। কিন্তু এই যে বাহ্যিক একটা ব্যাপার যেটি উনি ফিক্স করতে পারে, অ্যাজ এ খুব ইজিলি জিনিসটা করতে পারে, বাট উনি সেটা করছে না। কেন করছে না? এই যে বললাম অযোগ্য, ডেফিনেটলি অযোগ্য। এটা বলতে হবে কেন?
এটা তো বলার জিনিস না, বলার জিনিস অন্য কিছু আছে, কিন্তু এটা না। জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। তো এটাই ছিল কথা, যে যোগ্য লোক চেয়ারে বসা আছে, আপনি সার্ভিস পাবেন না। অযোগ্য লোক, সে তো অযোগ্যই, তার কাছ থেকে আপনি কী বা সার্ভিস আশা করবেন? তো বাংলাদেশ কিন্তু আটকা আছে ঠিক এই দুটি জিনিসে। সরকারি প্রতিষ্ঠান বলেন কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভালো থাকবে না। বাংলাদেশ কখনো ভালো হবে না, ভালো থাকবে না, ভালো রাখা যাবে না।